নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। মে মাসের মাঝামাঝি সময়ে আরব সাগর অথবা বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, এমনই আপডেট উঠে আসছে আবহাওয়া দপ্তরের মডেল থেকে। বন্ধুরা, আবহাওয়া দপ্তর থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে ঘূর্ণিঝড়ের, সেই তালিকা অনুযায়ী পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হচ্ছে অর্ণব। আর এই ঘূর্ণিঝড় অর্ণব কিন্তু বঙ্গোপসাগরের মধ্যেও তৈরি হতে পারে অথবা আরব সাগরের মধ্যে তৈরি হতে পারে। ইতিমধ্যেই দুটি আবহাওয়া সংস্থা, বিশ্বাসযোগ্য আবহাওয়া সংস্থা ECMWF মডেল এবং সেই সঙ্গে GFS মডেল, এই দুটি আবহাওয়া সংস্থা এই ঘূর্ণিঝড় অর্ণব নিয়ে দুটি ভিন্ন প্রেডিকশান দিচ্ছে, অর্থাৎ দুটি ভিন্ন গতিপথের কথা বলা হয়েছে, যে কোন কোন গতিপথে এটা আঘাত হানতে পারে এবং কোন কোন অঞ্চলে ঝড়ের সম্ভাবনা আছে, সেই সঙ্গে বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে এই ঘূর্ণিঝড়ের জেরে হতে পারে। তো সেই সংক্রান্ত বিস্তারিত আপডেট প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে ঘূর্ণিঝড় অর্ণব ঠিক কবে নাগাদ তৈরি হতে পারে, বঙ্গোপসাগরের মধ্যে তৈরি হলে কোন অঞ্চলে তৈরি হবে, আরব সাগরের মধ্যে তৈরি হলে কোন অঞ্চলে তৈরি হবে, একই সঙ্গে এটা আঘাত হানবে কোন কোন অঞ্চলে, সেই সঙ্গে আগামীতে এই ঘূর্ণিঝড় অর্ণবের জেরে ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে ঝাড়খণ্ড ওড়িশার মধ্যে কতটা কি থাকবে, বা এটা বাংলাদেশের মধ্যে কি ঢুকতে পারে, ত্রিপুরার মধ্যে কি আঘাত হানতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে সবার প্রথমে জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব অনলাইন ওয়েদার সিস্টেম থেকে যে ঘূর্ণিঝড় অর্ণবের ঘূর্ণাবর্তটা কোন জায়গায় তৈরি হতে পারে, একই সঙ্গে নিম্নচাপ কবে নাগাদ কোন অঞ্চলে তৈরি হবে, পরবর্তী সময়ে কত তারিখ নাগাদ এটা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে অর্থাৎ সাইক্লোনে পরিণত হতে পারে, এবং কোন গতিপথে এগোবে, কোথায় আঘাত হানতে পারে, এগুলো আমরা আলোচনা করব। শুরুতে আমরা GFS মডেল নিয়ে আলোচনা করব, তারপরে ECMWF মডেল নিয়েও কিন্তু আলোচনা করব, কি জানাচ্ছে পরপর সমস্ত কিছুই দেখাবো। তো দেখুন বন্ধুরা, আগামী 7ই মে থেকে 8ই মে এই সময়টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। বায়ুপ্রবাহে কিন্তু একাধিক পরিবর্তন আসতে পারে এবং তা থেকে একটা ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা আছে 8ই মে শুক্রবার নাগাদ। এটা কিন্তু GFS মডেল বলছে, শুরুতেই GFS মডেল নিয়ে আলোচনা করছি। এরপরে এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়াবে এবং ওই একই অঞ্চলে শনিবার 9 মে নাগাদ একটা নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়া তৈরি হয়ে যেতে পারে। আস্তে আস্তে নিম্নচাপ অঞ্চলটি আরও শক্তি বাড়াবে এবং 10ই মে রবিবারের মধ্যে সেটা কিন্তু আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর সুস্পষ্ট নিম্নচাপটি 11ই মে সোমবার সকালের দিকে আরও কিছুটা শক্তি বাড়াবে এবং উত্তর দিকে সরে আসবে এবং এই সময় এটা শক্তি বাড়িয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপরে সোমবার 11ই মে রাতের দিকে সিস্টেমটা আরও কিছুটা উত্তর দিকে সরে আসবে এবং আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশনে পরিণত হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার 12ই মে এই সিস্টেমটা আরও কিছুটা উত্তর দিকে সরে আসবে এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এবং সংলগ্ন তামিলনাড়ু উপকূলের দিকে আসতে পারে, এমনটা কিন্তু আপডেট দেওয়া হচ্ছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 12ই মে রাতের দিকে সিস্টেমটা আরও কিছুটা উত্তর দিকে এগিয়ে আসবে এবং উপকূলের খুব কাছে কিন্তু চলে আসবে। ওই সময় থেকে উপকূলবর্তী অঞ্চলে ঝোড়ো হাওয়া শুরু হয়ে যাবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 13ই মে ভোরের দিকে সিস্টেমটা কিন্তু আরও শক্তি বাড়িয়ে সাইক্লোনিক স্টর্ম বা সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যেতে পারে। এরপরে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা 13ই মে বুধবার রাত থেকে বৃহস্পতিবার 14ই মে ভোরের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে। অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে এটা কিন্তু ল্যান্ডফল করতে পারে, এমনটাই দেখাচ্ছে GFS মডেল, এবং এর জেরে অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রচণ্ড ঝড় থাকবে। ঝড়ের গতিবেগ একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু উপকূলে, একই সঙ্গে শ্রীলঙ্কা উপকূলে প্রচণ্ড ঝড় থাকবে এবং দক্ষিণ ওড়িশা উপকূলে কিন্তু প্রচণ্ড ঝড় থাকতে পারে। আচ্ছা, এবারে আমরা দেখে নেব এই ঘূর্ণিঝড় অর্ণবের গতিবেগ কোন কোন সময় কেমন কি হতে পারে। তো শনিবার 9 মে আমরা দেখতে পাচ্ছি এর গতিবেগ হতে পারে 80 কিলোমিটারের কাছাকাছি, কোথাও কোথাও 77-78 এরকম গতিবেগ থাকতে পারে। ঠিক আছে,
তারপরে রবিবার আমরা দেখতে পাচ্ছি 10ই মে এর গতিবেগ কিছুটা বেড়ে যাবে এবং গতিবেগ থাকতে পারে 98 কিলোমিটার 99 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও কোথাও 100 ক্রস করছে, 101 102 এরকম হচ্ছে। তারপরে রবিবার রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি গতিবেগ থাকবে 107 110 109 এরকম গতিবেগ থাকতে পারে, কোথাও কোথাও 124 23 এরকম গতিবেগ উঠছে। তারপরে সোমবার 11ই মে আমরা দেখতে পাচ্ছি গতিবেগ কিন্তু আরও কিছুটা বাড়ছে, 137 138 39 140 কিলোমিটার অ্যাচিভ করছে। এরপর আমরা দেখে নেব মঙ্গলবার 12ই মের আপডেটটা। 12ই মে আমরা দেখতে পাচ্ছি গতিবেগ 141 144 এরকম থাকছে, কোথাও কোথাও 145 এরকম গতিবেগ উঠছে, আবার 149 পর্যন্ত গতিবেগ কিন্তু উঠছে উত্তর দিকে। ঠিক আছে, তো ভালোই গতিবেগ উঠছে, কোথাও কোথাও কিন্তু 151 উঠছে গতিবেগ। এরপরে আমরা দেখে নেব রাতের দিকের আপডেটটা। মঙ্গলবার রাতের দিকে গতিবেগ হতে পারে 142 কিলোমিটার। ঠিক আছে, ফ্ল্যাকচুয়েট করতে পারে, কোথাও কোথাও 147 150 49 এরকম গতিবেগ থাকছে। এরপর 13ই মে বুধবার আমরা দেখতে পাচ্ছি গতিবেগ থাকতে পারে 154 55 56 এরকম গতিবেগ উঠছে। তো 150 কিলোমিটার বেশি গতিবেগ থাকতে পারে উপকূলের কাছে, যখন এটা সুপার সাইক্লোনে পরিণত হতে পারে সেই সময় এর গতিবেগ 155 কিলোমিটার এরকম গতিবেগ কিন্তু থাকতে পারে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব উপকূলে আঘাত হানার সময় গতিবেগ কেমন থাকবে। উপকূলে আঘাত হানার সময় গতিবেগ থাকতে পারে 140 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, আবার কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি 135, এটাও কিন্তু কম না, 140 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে উপকূলে কিন্তু আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড় অর্ণব। এবং প্রাথমিক ট্রেন্ড অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার সম্ভাবনা আছে, তবে এই সিস্টেমটা যদি কিছুটা বাঁক নেয়, যদি উত্তর পূর্ব দিকে বাঁক নেয়, তাহলে কিন্তু এটা পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের দিকেও আসতে পারে, আবার ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে, বা পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের মাঝ বরাবরও কিন্তু আঘাত হানতে পারে। সবই কিন্তু সম্ভাবনা, যেহেতু এখনও সিস্টেমটা তৈরি হয়নি, আবহাওয়া দপ্তর মডেল প্রকাশ করছে, তো এই মডেল দেখে কিন্তু এখনই সব কিছু বলে দেওয়া সম্ভব না। একটা প্রাথমিক অনুমান যে বঙ্গোপসাগরে একটা নতুন সিস্টেম তৈরি হবে, যেহেতু মে মাস ঘূর্ণিঝড় প্রবণ মাস, তো এই সময়টাই বঙ্গোপসাগরে একটা ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তবে সেটার গতিপ্রকৃতি আগামীতে বদলাতেও পারে, এটা সরাসরি কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূলে নাও আসতে পারে, বাংলাদেশেও যেতে পারে, বা পশ্চিমবঙ্গের দিকেও আসতে পারে। সে বিষয়ে আমাদের নজর রাখতে হবে এবং পরবর্তী আপডেট প্রকাশিত হলে আপনাদেরকে সময় মতো জানানো হবে। এবার আমরা দেখে নেব বিশ্বাসযোগ্য আবহাওয়া সংস্থা ECMWF মডেল তারা কি জানাচ্ছে। বন্ধুরা, এবারে ECMWF মডেল বলছে 13ই মে বুধবার নাগাদ কেরালা উপকূলের কাছে বায়ুপ্রবাহে পরিবর্তন আসবে এবং ওই সময় একটা ঘূর্ণাবর্ত ওই অঞ্চলে তৈরি হতে পারে। এরপর ঘূর্ণাবর্ত কিছুটা শক্তি বাড়বে ধাপে ধাপে, এবং আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা কিছুটা উত্তর পশ্চিম দিকে এগোবে এবং 15ই মে শুক্রবার নাগাদ কেরালা উপকূল এবং সংলগ্ন কর্ণাটক উপকূলের কাছে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়ে যাবে। এই ঘূর্ণাবর্ত আরও কিছুটা শক্তি বাড়াবে। আমরা দেখতে পাচ্ছি 16ই মে নাগাদ শনিবার নাগাদ এটা নিম্নচাপ বা লো প্রেশার এরিয়াতে পরিণত হতে পারে। তারপরে ধাপে ধাপে আরও শক্তি বাড়িয়ে রাতের দিকে শনিবার রাতে সুস্পষ্ট হতে পারে, অর্থাৎ ওয়েল মার্ক লো প্রেশার এরিয়াতে পরিণত হতে পারে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমটা আরও কিছুটা উত্তর পশ্চিম দিকে এগোবে এবং রবিবার নাগাদ এটা আস্তে আস্তে ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপের পথে এগোবে। ঠিক আছে, তো এই সিস্টেমটা আগামীতে ঘূর্ণিঝড় হতেও পারে, তবে এই সিস্টেমটা কোন দিকে যাবে, কোথায় আঘাত হানবে, সে বিষয়ে কিন্তু ECMWF মডেল এখনও পর্যন্ত কোনো আপডেট দেয়নি। 17ই মে রবিবার পর্যন্ত যে আপডেটটা আমরা দেখতে পাচ্ছি, আরব সাগরের মধ্যে কিন্তু এই সিস্টেমটা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দুটি আবহাওয়া সংস্থা কিন্তু দুরকম জানাচ্ছে। ECMWF মডেল বলছে যে আরব সাগরে একটা সিস্টেম তৈরি হবে, গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপ হতে পারে আপাতত, এবং সেটা আরও শক্তি বাড়ালে ঘূর্ণিঝড় অর্ণবে পরিণত হতে পারে। অন্যদিকে GFS মডেল বলছে বঙ্গোপসাগরের মধ্যে তৈরি হতে পারে সুপার সাইক্লোন অর্ণব। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব এই ঘূর্ণিঝড় অর্ণবের কতটা প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের মধ্যে, পার্শ্ববর্তী ওড়িশা ঝাড়খণ্ডের অবস্থা কি হতে পারে, এছাড়া বাংলাদেশ ত্রিপুরার মধ্যেও কেমন কি বৃষ্টিপাত হতে পারে আগামীতে, সেটা আমরা দেখে নেব। তো আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমের জেরে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে মূলত উপকূলবর্তী অঞ্চলগুলোই। ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে 12ই মে থেকে হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং পশ্চিমবঙ্গ উপকূলে হালকা হালকা মেঘ তৈরি হবে। তবে আমরা দেখতে পাচ্ছি 13ই মে বুধবার রাত থেকে পশ্চিমবঙ্গ উপকূলে ভারী বৃষ্টি শুরু হতে পারে এই ঘূর্ণিঝড় অর্ণবের জেরে।
বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই দুই জেলার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। হলদিয়া, গঙ্গাসাগর, তারপরে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, জয়নগর, মাজিলপুর, তারপরে গোসাবা, ঠিক আছে, কাথি, দীঘা এই অঞ্চলগুলোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বুধবার 13ই মে থেকে। একই সঙ্গে পার্শ্ববর্তী বাংলাদেশ উপকূলেও কিন্তু ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে খুলনা এবং বরিশাল, সেই সঙ্গে শ্যামনগর, মঠবেড়িয়া, কলাপাড়া, লালমোহন এই অঞ্চলগুলোতে। এরপরে আমরা দেখে নেব রাতের দিকের আপডেটটা। বুধবার রাতের দিকে সিস্টেমটা কিন্তু আরও কিছুটা উত্তর দিকে এগোবে এবং জলীয় বাষ্প এগোবে, তার জেরে দক্ষিণ পূর্ব বাংলাদেশের মধ্যে বিস্তীর্ণ অংশেই এবং পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশের বিস্তীর্ণ অংশে এবং ত্রিপুরার মধ্যে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার 14ই মে সকালের দিকেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ বাংলাদেশে এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশে, সেই সঙ্গে দক্ষিণ ত্রিপুরার একটা বিস্তীর্ণ অংশে। একই সঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের মধ্যে। এরপরে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার 15ই মে এই সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে বাঁক নিয়ে নিম্নচাপ রূপে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের দিকে ঢুকতে পারে। তার জেরে বাংলাদেশের উত্তর সাইডে বিশেষ করে ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোতে রাজশাহীর মধ্যেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং পরবর্তী পর্যায়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে মেঘালয়ের মধ্যে বিভিন্ন অঞ্চলে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, 15ই মে রাতের দিকে, শুক্রবার রাতের দিকে বাংলাদেশের মধ্যে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত থাকবে এবং পশ্চিমবঙ্গের মধ্যে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর শনিবার 16ই মে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোয় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সঙ্গে বাংলাদেশের মধ্যে রংপুর, রাজশাহী এছাড়া ময়মনসিংহ এই বিভাগগুলোয় প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে পার্শ্ববর্তী আসামের মধ্যে এবং মেঘালয়ের মধ্যেও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 16ই মে শনিবার দুপুরের পরপর দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশেই মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এই জেলাগুলির মধ্যে কলকাতার কিছু অংশে বিক্ষিপ্ত হবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দিনভর। এরপর আমরা দেখতে পাচ্ছি যে মধ্যরাতের দিকে এবং রবিবার 17ই মে ভোরের দিকে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পার্শ্ববর্তী বিহারেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের মধ্যে ময়মনসিংহ, সিলেট, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী এই বিভাগগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি 17ই মে রবিবার দুপুরের দিকে দক্ষিণ বাংলাদেশের বিস্তীর্ণ অংশেই প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি হবে কোন কোন অংশে? বৃষ্টি হতে পারে বরিশাল, তারপরে ফিরোজপুর, মঠবেড়িয়া, কলাপাড়া, লালমোহন, সেনবাগ, মতিরহাট, কুমিল্লা, তারপরে ঢাকা এই বিভাগগুলোই। ত্রিপুরার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে আমারপুর, আগরতলা, আমবাসা, তারপরে উদয়পুর, বেলোনিয়া এই অঞ্চলগুলোই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি রবিবার সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশেই ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের দিকে, তারপরে ঝাড়গ্রামের দিকে সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলে, এছাড়া পূর্ব মেদিনীপুর, তারপরে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, এছাড়া মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই জেলাগুলির মধ্যেও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। একটু জুম করে আপনাদের দেখাচ্ছি খড়গপুর, তারপরে জলেশ্বর, এদিকে আমরা দেখতে পাচ্ছি বেলদা, তারপরে দীঘা, কাথি, মন্দারমণি, হলদিয়া, এদিকে জয়নগর, মাজিলপুর, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, জয়নগর, মাজিলপুর, তারপরে ডায়মন্ড হারবার, বারুইপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুড়িয়া, নিউ টাউন এই অঞ্চলগুলোই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া আরামবাগ, তারপরে বর্ধমান, তারপরে এদিকে কোতলপুর, বিষ্ণুপুর, গোয়ালতোড়, চন্দ্রকোনা, একই সঙ্গে সিঙ্গুর, তারপরে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, গোয়ালতোড়, এদিকে নদিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর, তারপরে শান্তিপুর, তেহট্ট, চাপড়া, মোড়াগাছা, দেবগ্রাম, এদিকে কাটোয়া, তারপরে মন্তেশ্বর, ভাতার এই অঞ্চলগুলোই ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সন্ধ্যার পরপর।